অনেকগুলো কল আসছে। অগ্নি বলল হুম, আমার ফোনেও স্যারের অনেকগুলো কল। আয়াস বলল ঘটনাটা সুজন স্যারকে আগে জানানো উচিত। বলেই সে সুজনের নাম্বার ডায়াল করে। সুজন নিচে এসে দেখতে পায় সবাইকে, তারা কিছু নিয়ে আলোচনা করছে। সবাইকে বাড়িতে দেখে সে একটু অবাক হয়, কেউ আজ অফিস যায়নি কেন? যাকে এত কিছু ভেবে লাভ নেই। সুজনকে নিচে দেখেই মা ওকে বললেন, সুজন তুমি কফি খাবে? সুজন বলল হুম আন্টি, দিলে তো ভালোই হয়। মা বলল বসো, আমি দিচ্ছি। সুজন সোফায় বসতে যাবে এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। সুজন বলল হ্যালো। আয়াস বলল হ্যালো স্যার, আমি আয়াস বলছি। ফোন আসায় সুজন কিছুটা সাইডে সরে আসে। সুজন বলল হুম বলো, কি খবর? তোমাদের তখন থেকে আমি ট্রাই করছি। আয়াস বলল স্যার খবর ভালো নয়। সুজন বলল কি? তারপর আয়াস পুরো ঘটনা খুলে বলে সুজনের কাছে। কথাগুলো শুনে সুজন স্তব্ধ হয়ে যায়। সুজন বলল কি বলছো তুমি? মাথা ঠিক আছে তো? সুজনের চেঁচামেচি শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়, আর সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ওর দিকে, যার কোনো খেয়াল ওর নেই। সুজন বলল তোমরা থাকো, আমি এক্ষুনি আসছি। বলে ফোনটা কেটে সুজন দৌড়ে নিজের রুমে চলে যায়, আর বাকিরা অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কেউ ঘটনার আগাগোড়া কিছুই বুঝে উঠতে পারছে না। রুমে গিয়ে নিজের বাইকের চাবি আর হেলমেট নিয়ে বিদ্যুৎ গতিতে বেরিয়ে আসে সুজন। ও বের হবে এমন সময় বাবা পথ আগলে দাঁড়ায়। বাবা বলল দাঁড়াও, কি হয়েছে? তুমি পাগলের মতো ছুটছো কেন? সুজন বলল আঙ্কেল, রাজকে কেউ গুলি মেরে দিয়েছে। বাবা বলল কি? বাড়ির সবাই অবাক হয়ে যায় কথাটা শুনে। ভাইয়া বলল বলছো কি তুমি এসব? সুজন বলল হুম ভাইয়া। রোহান বলল কোথায় আছে এখন উনি? সুজন বলল সিটি হসপিটালে। ভাইয়া বলল দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। রোহান বলল হুম আমিও যাব। একে একে বাড়ির সবাই বলে উঠে সবাই যাবে। সুজন বলল আপনারা আস্তে আস্তে চলে আসুন, আমি গেলাম। কথাটা বলে সুজন আর এক মুহূর্ত দেরি করেনি সেখানে। সে বাইক ছুটিয়ে পৌঁছে যায় হাসপাতালের সামনে। এসে দেখে অগ্নিরা চারজনেই আছে এখানে দাঁড়িয়ে। সুজনকে ঢুকতে দেখে ওরা এগিয়ে আসে। অগ্নি বলল স্যার এসেছেন? সুজন বলল কোথায় আদি? রাতুল বলল স্যার তৃতীয় তলায় আছে। নীরব বলল আমরা এখনো সামনে যাইনি স্যার, কেউ সন্দেহ করেনি আমাদের। সুজন বলল গুড, তোমরা চলো আমার সাথে। বলে ওরা পাঁচজন লিফট দিয়ে থার্ড ফ্লোরে চলে আসে। সুজন বলল সবাই একসাথে থাকলে সমস্যা হতে পারে, এখানে পুলিশ ছাড়াও আরো কেউ থাকতে পারে, সো তোমরা আলাদা আলাদা ভাগ হয়ে যাও। এমন ব্যবহার করো যেন প্রত্যেকের আলাদা আলাদা পেশেন্ট আছে, ওকে? ওরা বলল ওকে স্যার। বলে ওরা চারজন ছড়িয়ে যায় আলাদাভাবে, আর সুজন দৌড়ে চলে যায় আদির কেবিনের সামনে। সুজন কেবিনের সামনে এসে দেখে ইসি দুজন লোকের সাথে কথা বলছে। কেবিনের সামনেই মনে হয় পুলিশের লোক হবে। সুজন বলল রাজ কেমন আছে? ইসি কথাটা শুনে ঘুরে দাঁড়ায় সুজনের মুখোমুখি। ইসিকে পুলিশের পোশাকে দেখে সুজন কিছুটা অবাকের অভিনয় করে বলে ম্যাম আপনি? ইসি বলল ওহ এসে গেছেন বন্ধুকে বাঁচাতে। সুজন বলল রাজ কেমন আছে ম্যাম? ইসি বলল সেটা ডক্টর বলতে পারবেন, তবে যদি বেঁচে যায় আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। সুজন বলল মানে? এবার ইসির কথা শুনে সুজন কিছুটা অবাক হয়, কারণ সে ভাবতে পারেনি যে ইসি আদিকে সন্দেহ করে। ইসি বলল মানেটা পরেই জানতে পারবেন মিস্টার। সুজন বলল সুজন সরকার আমার নাম। ইসি বলল তবে বন্ধুর সাথে আপনার কীর্তিও ফাঁস হবে মিস্টার সরকার। সুজন মনে মনে বলল এ তো দেখি মাথামোটা অফিসার। ওদের কথার মাঝখানে বাড়ির সবাই হাসপাতালে এসে উপস্থিত হয়ে যায়। কেবিন নাম্বার জেনে নিয়ে তাড়াতাড়ি করে সবাই চলে যায় কেবিনের সামনে। সবাইকে একসাথে আসতে দেখে সুজন বলে উঠে আপনারা এসে গেছেন। সুজনের মুখ অনুসরণ করে ইসি পেছনে ফিরে তাকায়। সে এতক্ষণ উল্টো দিকে মুখ ফিরিয়েছিল। বাবা বলল রাজ কোথায়? এটুকু বলে ইসিকে দেখে থমকে যায়। শুধু বাবা নয়, বাড়ির সবাই রীতিমতো শক খেয়ে যায় ইসিকে পুলিশের ইউনিফর্মে দেখে। নিশি বলল আপি তুমি এখানে? মা বলল ইসি তুই এখানে কেন? আঙ্কেল বলল তুই পুলিশের পোশাক পরেই বা আছিস কেন? সবাই একে একে প্রশ্ন করেই চলেছে। ইসি কিছু একটা বলার জন্য মুখ খুলবে, তার আগেই একজন পুলিশ এসে ইসির হাতে একটা ফাইল ধরিয়ে দেয় আর বলে ম্যাম এই দেখুন, রাজদীপ বলে কারো রেকর্ড আমাদের কাছে নেই। ইসি বলল ছদ্মনাম ব্যবহার করছে সে। নাম আর ইসির মুখের কথা শুনে সবাই আবারও অবাকের চরম সীমায় পৌঁছে যায়। খালামণি বলল ইসি কি বলছিস এসব? খালামণির কথা শুনে সেই পুলিশ অফিসারটি সবার দিকে অবাক হয়ে তাকায়। সে বলল আপনারা কারা? বাবা বলল আমরা ওর বাড়ির লোক। পুলিশ বলল ও আচ্ছা, উনি তো আমাদের আইপিএস অফিসার ঈশিতা জামান। আবারও সবাই আরেক ধাক্কা শক খায়। ভাইয়া বলল উনি এসব কি বলছে ইসি? ইসি বলল যা বলছে ঠিক বলছে। মা বলল তার মানে তুই পুলিশে কাজ করিস? ইসি বলল হুম। বাবা বলল এটা আমাদের থেকে লুকিয়ে কেন রাখলি? ইসি বলার আগেই পুলিশের লোকটি বলা শুরু করে তাদের টিম ওয়ার্ক সম্পর্কে আর ইসির কাজ সম্পর্কে। আঙ্কেল বলল সবই বুঝলাম, কিন্তু তোরা রাজের পেছনে কেন লেগেছিস? আঙ্কেলের কথা শেষ
করার আগেই একজন ডক্টর এসে উপস্থিত হন। এগিয়ে এলে ইসিও সামনে যায়। ইসি বলল, ডক্টর, পেশেন্টের কি খবর? ডক্টর বলল, দেখুন, বড্ড দেরি করে ফেলেছেন আপনারা। ডাক্তারের মুখে দেরি কথাটা শুনে এক মুহূর্তের জন্য সবাই কেমন যেন থমকে যায়। সুজন বলল, কি বলছেনটা কি আপনি ডক্টর? আপনার মাথা ঠিক আছে? ডক্টর বলল, দেখুন, উত্তেজিত হবেন না, শান্ত হন এবং আমার কথাটা শুনেন। সুজন বলল, কি শুনবো আপনার কথা? কি শোনাতে এসেছেন? ইসি বলল, ডক্টর, আপনি বলুন কি বলবেন। ডক্টর বলল, দেখুন মিস জামান, আপনারা আসতে একটু দেরি করে ফেলেছেন। এইটুকু কথা শেষ করে ডাক্তার আর কথা বলতে পারেনি। এর আগেই রাতুল এগিয়ে এসে ডাক্তারের কলার চেপে ধরে। রাতুল বলল, এই ডক্টর, কি বলছেন হুম? ইয়ার কি করছেন আমাদের সাথে? রাতুলের এমন আচরণ দেখে সবাই হতবাক হয়ে যায়। ইসিও চিন্তিত হয়ে যায়, কোথায় যেন দেখেছে বলে মনে হয় ছেলেটাকে। তারপরেই হঠাৎ মনে পড়ে ওরা প্রিমিয়াম কোম্পানিতে একসঙ্গে জব করেছে। ভাবনা থেকে বেরিয়ে আবার সেদিকে ঘুরে তাকিয়ে লক্ষ্য করে শুধু রাতুল নয়, নীরব, আয়াস, অগ্নি, এই তিনজনও আছে এখানে। ইসি বলল, বাহ, পুরো টিম এখানে উপস্থিত, অসাধারণ। কথাটা ইসি মনে মনেই বলল। সুজন বলল, রাতুল, পাগলামি করো না, শান্ত হও। আয়াস বলল, রাতুল, ওনাকে কথা শেষ করতে দে। কি করছিস? শান্ত হ প্লিজ। রাতুল এমন ভাবে ধরেছিল যে ডাক্তার আরেকটু হলেই পটল তুলতে